কি নতুন না? হ্যালো। আচ্ছা, তোমরা সবাই একজন একজন করে একটু পরিচয়টা দাও। আজকে প্রথম ক্লাস তো, আমি জাস্ট শুধু একটু নামটা। তোমরা ক্যামেরাটা অন করতে পারো। সাইদা। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি একটু পরে বলবো কি স্যার, আমার একটু নেটে প্রবলেম করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে কে আছে একজন বলো, একজন একজন করে। প্রথম দিন আজকে একটু নামটা আমরা শেয়ার করি সবাই। এরপরে কে আছো? এই শাহ বঙ্গবন্ধু আইডি টাকার। তাহলে কি স্যার আমরা পড়ায় চলে যাব? আহ, আচ্ছা স্যার, আমার মনে হয় আরো স্টুডেন্ট জয়েন করবে। তো স্যার আমার পরিচয় পর্বটা সবার সাথে হয়ে যাক, তারপর স্যার আপনি আপনি স্যার বেসিক দিয়ে ওদের সাথে শুরু করেন। ওরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস হোক আর কি। আর আরো স্টুডেন্ট আচ্ছা জয়েন করবে, আস্তে আস্তে করবো আর কি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো আমি তোমাদের আজকে এই জেনারেল ম্যাথ, তোমরা কি দেখো তো এই বইটার সাথে সবাই পরিচিত কিনা? এই বইটা কি হাতে পাইছো সবাই? একটু কথা বললো শোনো। আমাদের পার্টিসিপেট না হলে কিন্তু হবে না, লাইভ ক্লাসটাই হচ্ছে পার্টিসিপেট মেন। কারণ আমরা ভিডিও ক্লাস আর যে এমনি সাধারণ যে ক্লাসের মধ্যে, এই লাইভ ক্লাসের মধ্যে পার্থক্য একটাই। মানে আমি তোমাকে বুঝাবো, তুমি না বুঝলে আমার কাছ থেকে বুঝে নিবা, কোশ্চেন করবা। না, না হলে কিন্তু শিখতে পারবা না। আর সবচেয়ে বড় জিনিস, কখনো লজ্জা করবা না। তুমি চিন্তা করতেছো আমি একটা কোশ্চেন করব, আমার আরো বন্ধুরা আছে ওরা চিন্তা করতেছে কোশ্চেনটা ভুল হইতে পারে, বা এরকম লজ্জার কিছু নাই। ভুল না হইলে শিখবা না, এবং যে কোশ্চেনটা তোমার আজকে তুমি বুঝলা না, ভুল হইলো, এবং ওটাই তোমার সারা জীবন মনে থাকবে। এটা আমার ভুল হয়েছিল, এটা আমি শিখে ফেলছি। এটা সব সময় মাথায় রাখবা। এর জন্য অবশ্যই কোশ্চেন করবা, না বুঝে কখনো কোনো কিছুকে সায় দিবা না। আমি যখন বলবো বুঝছো কিনা, তোমরা যদি রিয়েলি বুঝতে পারো তাহলে বলবা হ্যাঁ বুঝতে বুঝতে পারছি, আর না হলে অবশ্যই আমাকে কোশ্চেন করবা। আমি বারবার বুঝাবো, আমার কোনো সমস্যা নাই। আর এই বইটা তোমরা অবশ্যই নিয়ে নিবে। এখনো হয়তো তোমরা নাইনে যদি নতুন হয়ে থাকো তাহলে এই বইটা এখনো হয়তো পাও নাই, কিন্তু বাইরেও হয়তো পাওয়া যায়। কারণ আমাদের এই বইটা 2 বছর পড়তে হয়। অতএব একটা বই হয়তো আমরা এক্সট্রা বাইরে থেকে নিতেই পারি, আরেকটা স্কুল থেকে তোমাদেরকে দিবে। আমি সবার আগে তোমাদেরকে এই যে পুরো বইটা, আমাদের গণিত, তোমরা যেমন এইটে যেভাবে পাইছো, আমাদের কয়টা ভাগ ছিল, এখানে 4টা বিভাগ আছে। এই 4টা ভাগ আমি তোমাদের পুরো বইটাকে আগে দেখিয়ে দিব। আমরা অধ্যায় আলোচনা পরে আসতেছি। আমরা পুরো বই সম্পর্কে আগে সামান্য একটু নলেজ নিয়ে নেই আমরা। একটু আজান দিচ্ছে তো, আমি একটা মিনিট একটু চুপ। হ্যাঁ, লেখা না বোঝা গেলেও জিজ্ঞাসা করবা। ক বিভাগটা হচ্ছে আমাদের বীজগণিত। অধ্যায়ের আমাদের টোটাল অধ্যায় আছে 17টা। এই 17টা অধ্যায়ের ভিতরে এই কয়টা অধ্যায়গুলো হচ্ছে সবগুলাই বীজগণিত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক বিভাগ। আর নেটের সমস্যা হচ্ছে, কিছু তো ঠিক মতো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? তুমি এক কাজ করো, লিভ নিয়ে আবার জয়েন না করো তো। স্যার। স্যার 11-র পর কি লিখলেন? 11, তারপরে 12, তারপরে 13, 13। দেখা যাচ্ছে? এটা হচ্ছে এরপর লেখা খ বিভাগ। খ বিভাগটা হচ্ছে আমাদের জ্যামিতি। এখানে
এই জ্যামিতি যে কয়টা অধ্যায় আছে সেখান থেকে দেখো, এটা আমি একটা বোর্ড স্ট্যান্ডার্ড যে তোমাদের বোর্ডের যে কোশ্চেন হয় সেই বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেনের বিভাগগুলো দিচ্ছি। হয়তো প্রথম সাময়িকে প্রথম মান্থলিতে এরকম বিভাগ থাকবে না, অন্যভাবে আমরা ওইভাবে একটু সাজে আমরা একটা সিলেবাস তৈরি করছি, সিলেবাসটাও দিব তোমাদের। আগে আমরা পুরো বইটাকে বিভাগগুলো দেখে নিই। এখানে সব ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং 14, 10 আরেকটা হলো 15, এগুলো সবই হচ্ছে জ্যামিতি। এখানে জ্যামিতির ভিতরে আমাদের উপপাদ্য আর সম্পাদ্য আছে, ভাগ আছে। এই দুইটা হচ্ছে দেখো, এখানে সম্পাদ্য এটা পুরোটাই, এটা হচ্ছে সম্পাদ্য। আর এইখানে 8.5 আরেকটা অনুশীলনী আছে, 8-এর ভিতরে 5টা অনুশীলনী, 8.1, 8.2, 8.5 পর্যন্ত আছে। আর 8.5টা হচ্ছে সম্পাদ্য। এই বিভাগটা তোমাদের জন্য একেবারে নতুন। এটা হচ্ছে ত্রিকোণমিতি, এটা একদম তোমরা অপরিচিত ত্রিকোণমিতি। আর সাথে সাথে থাকবে পরিমিতি, পরিমিতির সাথে তোমরা পরিচিত। দেখো এটার অধ্যায়গুলো হচ্ছে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করো। স্যার এখনো সমস্যা হচ্ছে, আমার ফোনে কিছুই দেখা যাচ্ছে না। এই অন্য তোমাদেরকে এরকম আর বাকিদের? না স্যার, নো প্রবলেম। আমার মনে হয় তোমার একটু নেটে প্রবলেম হচ্ছে, একটু দেখো। হ্যাঁ, জি স্যার। না স্যার। বিভাগ গ বিভাগটা হচ্ছে পরিসংখ্যান, এটা তোমাদেরও ছিল, এটা এইখানেও আছে। এটা একটা মাত্র অধ্যায়, এখান থেকে 2টা কোশ্চেন থাকে, বুঝছো? 2টা সৃজনশীল থাকে, একটা অ্যান্সার করতে হয়। বোর্ডে যে স্ট্যান্ডার্ডটা সেই স্ট্যান্ডার্ডটা আমি তোমাদের একটু বলি। এখানে 2টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, এখানে 2টা। স্যার বোর্ডে ওই পাশের লেখা দেখা যায় না। দেখা যাচ্ছে না? দেখো তো এখন। পুরোপুরি দেখা যায় না। এখন স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো ত্রিকোণমিতি, এখান থেকে থাকবে 2টা, আর এখানে একটা অ্যান্সার করতে হবে। এই মোট আমাদের 7টা অ্যান্সার করতে হয়। এই 7টা কোশ্চেনের জন্য আমাদের থাকে 7×10=70। আর যে 30 মার্কের, সে 30 মার্ক থাকবে আমাদের অবজেক্টিভ। এটা হলো আমাদের এসএসসি বোর্ড স্ট্যান্ডার্ড। তোমরা 9 ফাইনাল ইয়ার বা এই ফুল মার্কের কোশ্চেন দিবা, এই সিলেবাসে এইভাবে আসবে। এবং 10 ফার্স্ট মান্থলি, তারপরে টেস্ট, প্রি টেস্ট, এগুলো এই স্ট্যান্ডার্ডে কোশ্চেন হবে বোর্ডে। এটা তোমরা সবাই লিখে ফেলো। হ্যাঁ, আমি এটা মুছে ফেলবো, তারপর আমি তোমাদের একটা সিলেবাস দিব। আমরা প্রথম সাময়িকের জন্য একটা সিলেবাস তৈরি করছি, সেই সিলেবাসটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তার আগে এটা সবাই লিখে ফেলো। হ্যাঁ, আমি 1 মিনিট সময় দিলাম। স্যার লিখেছি। আর বাকি সবাদের হয়েছে? না হলে বলবা, সময় নিবা, কারণ না হলে কিন্তু আমি মুছে ফেলবো। এরপরেও যদি কারো কোনো পরে বুঝতে মনে করো, হঠাৎ করে তুমি কোনো লাইন তুলতে পারো নাই, বা তুমি একটু বুঝতে অসুবিধা হয়েছে, তুমি আমাদের একটা রেকর্ড থাকে, সেই রেকর্ডটা তুমি চাইলে তোমাকে দিয়ে দেওয়া হবে তোমার পার্সোনাল আইডিতে। তাহলে মুছে ফেলি না? স্যার মুছে ফেলেন। আচ্ছা,
দেখো আমাদের প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। ও তার আগে আমি তোমাদের প্রথম সাময়িকের সিলেবাসটা দিয়ে দিই, এটা সবাই লিখে রাখো। দেখো আমি বীজগণিতের জন্য, স্যার হ্যাঁ বলো। কিসের সিলেবাস দিচ্ছেন স্যার? এটা হচ্ছে কি, আমরা যে মনে করো এই যে যে পর্যন্ত পড়াবো ফার্স্ট সাময়িকের একটা টোটাল মিলে একটা পরীক্ষা হবে। যেমন তোমাদের হয় না ফার্স্ট মান্থে এরকম, সেকেন্ড মান্থে, যেমন একটা বছরকে যদি আমরা 3 ভাগে ভাগ করি বা 4 ভাগে ভাগ করি, তো 4 ভাগের 1 ভাগ অংশ আমরা এটা পড়াবো, তার উপরে যে একটা মূল্যায়ন নিব, এই সিলেবাসটা আমরা দিয়ে দিচ্ছি। মানে আমরা প্রথমে কি কি পড়াবো সেই সিলেবাসটা তোমার জানা থাকলো, সারা এই আমাদেরকে এই জায়গায় এই চ্যাপ্টার গুলা পড়াবে, বুঝতে পারছো? জি স্যার। হুম। লাইভ টিউটরের পক্ষ থেকে। জি জি জি, এই তো গুড। এটা তোমাদের স্কুলে না, কিন্তু তোমাদের বিভিন্ন যারা যে স্কুলে আসছো, এই তোমাদের এই সিলেবাসের সাথে মিলে যাবে। আমি প্রত্যেকটা বিভাগ থেকেই দিচ্ছি। তারপরেও আমাদের এই যখন এই সিলেবাসটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা আবার পরবর্তী অধ্যায়ে আগাবো। এই 7-এর ভিতরে 2টা অনুশীলনী আছে, 7.1 এবং 2। আমি একটা রাখছি আপাতত, পরে এটা শেষ হয়ে গেলে আমরা পরবর্তী আগাবো। আর ষষ্ঠ অধ্যায়ের ভিতরে 3টা অনুশীলনী, 6.1, 6.2, 6.3। সাতের পরে স্যার কত আছে স্যার অনুশীলনী? 7.1। 7.1। আমরা সপ্তম অধ্যায়ে। ক্যামেরাটা একটু ঘোরালে ভালো হতো। হুম। ক্যামেরাটা একটু ঘোরালে ভালো হতো। ঘুরালে ভালো হতো স্যার, ক্যামেরাটা একটু ঘুরান। আচ্ছা আমি একটু লাইট দিয়ে দিলাম, দেখো দেখা যাচ্ছে? স্যার আর একটু ডান, একটু ঘুরান, আর একটু ঘুরান, আর একটু ঘুরান স্যার। আর আর একটু ঘুরালে স্যার ভালো হতো। আর এক দেখা যাচ্ছে, একের পরে আর আছে স্যার? হ্যাঁ, একের পরে কি আর আছে স্যার 7.1? না না না, আর কিছু নাই। আচ্ছা স্যার, জি, তাহলে আর লাগবে না স্যার, ঠিক আছে। হুম। আচ্ছা আমি ওদিকে নেই, আচ্ছা বুঝছি। জি স্যার। দেখ। হুম। হ্যাঁ স্যার, এবার পুরো দেখা যাচ্ছে স্যার, এবার আপনি লেখেন। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, লাইভ টিউটর থেকে 1 মিনিট নিব আপনার অনুমতি নিয়ে। জি তোমরা জি। ওই যে হ্যাঁ, মোবাইল থেকে যদি দেখো, আহ, স্যার যে স্ক্রিনটা দেখাচ্ছেন, দেখবে তোমার মোবাইলটা যদি তুমি কার্ভ করে নাও, লম্বালম্বি না করে যদি আড়াআড়ি করো, দেখবে স্ক্রিনটা আরো ওয়াইড হবে। আর হ্যাঁ তুমি হ্যাঁ যে স্ক্রিনটা দেখছো, স্যারের স্ক্রিনটায় পিন করে দিবে, একটা পিন লেখা আছে দেখবে। পিনটা চাপ দিলে তোমার মোবাইলে ফুল স্ক্রিন হবে। সেটা ল্যাপটপে বা ডেস্কটপে যেমন হয়, মোবাইলে হবে, ঠিক আছে? সো ওইটা তোমরা ফলো করো। আর যদি কারো এই যে সমস্যা হয়, ঘোলা দেখা যাচ্ছে বা সাউন্ড সমস্যা হচ্ছে, একবার রিজয়েন করবে। হয়তো তোমার ওখানে নেটে একটু ফ্লাকচুয়েট করতে পারে, অনেক সময় হ্যাঁ রিজয়েন হ্যাঁ। করলে সেটা ফ্রেশ হয়ে যায়। থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আর ওই তোমরা ওই যে স্যার যেটা বললো, তোমরা স্ক্রিনটাকে একটু করো,
পিং করো, তাহলে কি হবে কি ওর স্ক্রিনটা বড় হয়ে যাবে, তখন তুমি ফুল স্ক্রিন দেখতে পারবা। স্যার 9.1 নাকি স্যার? হ্যাঁ, 9.1 আর 9.2। স্যার অধ্যায় 16 কি 9.2? অধ্যায় 16 16.1। 16.1 আর 9. এখানে 9 হচ্ছে 9.1 আর 9.2। জি স্যার। না লিখে নাও, আমাদের এইটুকু সিলেবাস থাকবে, এরপরে সিলেবাসটা শেষ হয়ে গেলে তারপর আমরা এটাকে আরো বাড়াবো। স্যার শেষ। স্যার শেষ শেষ। আচ্ছা, আজকে আমরা প্রথম অধ্যায়ের যে প্রাথমিক আলোচনাগুলো সেগুলো করব। তোমরা সবাই যদি বই সামনে থাকে তাহলে বইটা বের করতে পারো। আমাদের প্রথম অধ্যায়ে নামটা হচ্ছে কি বাস্তব সংখ্যা। এটা হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারটা সংখ্যা নিয়ে আলোচনা। আমরা এই পর্যন্ত তোমরা পড়ে আসছো, অনেক সংখ্যার সাথে পরিচিত হয়েছো, হয়তো পুরোপুরি নাম জানো না, কোন সংখ্যাগুলোর কি নাম, বিভিন্ন নামে পরিচিত এক একটা সংখ্যা। সেই সংখ্যাগুলো দেখো, সবার আগে যে সংখ্যাগুলো আসবে একটু দেখো। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা তোমরা এটা পাইছো। এটা সিম্বলটা কেউ বলতে পারবা? সিম্বলটা কি? একটা প্রতীক আছে, বলো তো দেখি কেউ একজন। এটার প্রতীকটা, ক্যাপিটাল এন। হ্যাঁ, ক্যাপিটাল এন। এটা সাধারণত দেখো আমরা নর্মালি যে বইয়ে আছে যেভাবে আছে এটা এইভাবে লেখে, কিন্তু এটা রিয়েল সিম্বলটা হচ্ছে এরকম, মাঝখানে একটা ডাবল দাগ আছে। এটা হচ্ছে কি, এই 1 থেকে শুরু করে একেবারে দেখো, 1 থেকে শুরু করে 2 3 4 5, 9 মানে পর্যন্ত। 9 পর্যন্ত না, তুমি যত লিখতে পারো। এই 1 থেকে আমরা সাধারণত 9 পর্যন্ত মনে করি, আসলে এখানে 1 থেকে শুরু করে তুমি যত ডিজিটের সংখ্যা তুমি লিখতে পারো, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, কারণ তুমি শেষ করতে পারবা না, পারবা? এখন লেখা শুরু করলে পারবা না। পূর্ণ সংখ্যা কোনো, এখানে কোনো দশমিক নাই, কোনো নেগেটিভ মান নাই, কোনো ভগ্নাংশ নাই। এটা, এর জন্য এটার নাম হয়েছে স্বাভাবিক সংখ্যা, একদম ন্যাচারাল যে নাম্বারগুলো। ক্লিয়ার তো? আরো আর বাকিটা লিখি, তারপর কম্পেয়ার করতে পারবা। এরপর হচ্ছে পূর্ণ সংখ্যা। এটাকে আমরা ইংলিশে যেটা বলি ইন্টিজার। এটার সিম্বলটা হচ্ছে, বলতো সিম্বলটা কি জানো? জানো? পারলে বলে ফেলবা, কনফিউজ থাকলেও বলবা। আর দেখ আমি লিখতেছি, এটাকে সাধারণত ক্যাপিটাল জেড দিয়ে প্রকাশ করি, কিন্তু আমরা নর্মালি কিন্তু এত এইভাবে লিখি না, কারণ তোমরা যখন অঙ্ক করার সময় তোমরা যদি সিম্পল শুধু জেডটাই লেখো তাও চলবে, শুধু এনটা লেখা হবে, কারণ এটা তো আসলে রিয়েল ওই প্রতীক ওইভাবে আমরা লিখতে পারি না সব সময়, এটা লিখলেও হবে। তাহলে জেডটা কি, কি কি আছে এর ভিতরে দেখো, 0 প্লাস এবং -1 প্লাস -2 প্লাস -3, এইভাবে আমি লিখতে পারি। সকল ধনাত্মক ও ঋণাত্মক। ঋণাত্মক সংখ্যা যত, একেবারে ধনাত্মক ঋণাত্মক তুমি যত সংখ্যা লিখতে পারো, এবং সাথে কিন্তু জিরোটাও ইনক্লুডিং আছে, এগুলো হচ্ছে সবই পূর্ণ সংখ্যা। এরপরে আসি আমি
মূলদ। এটার নাম শুনছো না? নাম শুনছো? জি স্যার। মূলদ। এটাকে আমরা ইংলিশে বলি রেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বার এটাকে আমরা সাধারণত ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করি। একটা সিম্বল আছে, সেটা হচ্ছে কিউ। আচ্ছা পি বাই কিউ দেখো, আকারের কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলে? এই তো গুড। আচ্ছা আমি তাহলে একটু লিখে দিচ্ছি। তোমরা বাকি সবাই কি বুঝতেছ? শুধু একজন কথা বলতেছে, বাকিরাও কিন্তু একটু কথাবার্তা বইলো, তাহলে তো বুঝতে পারবে না। স্যার এটা কি কিউ লিখছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ক্যাপিটাল কিউ, কিন্তু মাঝখানে কিউ এর যে দাগটা এটা ডাবল, এই যে জেড এর মতো এন। দেখো এখানে যে শর্তটা তুমি যেটা বললা, যদি আমি পি বাই কিউ যে কোনো সংখ্যাকে এবং কিউ ইকুয়াল আকারে, নট ইকুয়াল টু 0। হ্যাঁ আমি এটি বলতেছি, দাঁড়াও। এখানে তুমি যে একটু আগে বললা এই ভগ্নাংশ আকারে যে যত সংখ্যা আছে যেগুলাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো সেই সংখ্যাগুলোকে আমরা বলতেছি মূলদ সংখ্যা। আর এই যে একটা শর্ত দিয়ে দিছি কিউ ইকুয়াল নট জিরো, বলতো কিউ ইকুয়াল নট জিরো কেন দেওয়া হয়েছে? কে পারবা? কিউ, স্যার কিউ ইকুয়াল টু যে প্রকাশ করা যায় এটা স্যার বুঝি নাই। কিউ ইকুয়াল টু যে লিখছেন। আচ্ছা কিউ, এটা পি বাই কিউ লিখছি। আচ্ছা আমি একটু বুঝাই দিচ্ছি, দাঁড়াও। আমি উপরের গুলো মুছে ফেলি, হ্যাঁ? পূর্ণ সংখ্যা পর্যন্ত হয়ে গেছে তো না তোমাদের? জি স্যার। আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। যেমন দেখো, আমি যদি এই টু লিখি, এই টু সংখ্যাটাকে আমি 4/2 লিখতে পারি, পারি না? তাহলে এটা কি জি পি স্যার। বাই কিউ আকারে প্রকাশ হইলো? হ্যাঁ। তারপরে দেখো 2.5, এটাকে আমি কি 25/10 লিখতে পারি? এটা তো জানো জি তোমরা। স্যার। হ্যাঁ, তাহলে দেখো আমি যে সংখ্যাগুলোকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি সেই সংখ্যাগুলোকে আমরা বলতেছি মূলদ সংখ্যা। আর যেগুলোকে ভগ্নাংশ আকারে পারবো না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, সেগুলো হচ্ছে ইরেশনাল। ওটা আমি দিচ্ছি উদাহরণ। তাহলে এরকম আরো অনেক সংখ্যা আছে যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। এবার ক্লিয়ার আছো? 5.5। হ্যাঁ হ্যাঁ পারবো, 5.5। তাহলে এটাকে কিভাবে লিখবো? 55/10, পারবো না? আচ্ছা জি স্যার। আচ্ছা, এই শর্তটা কেউ বললাম না তো, এই শর্তটা কেন এটা এমন হইলো? ইকুয়াল নট জিরো হবে না কেন? দেখো আমি একটু উদাহরণ দিই। তোমাদের হাতের কাছে যদি কারো কাছে ক্যালকুলেটর থাকে তাহলে কেউ চেক করতে পারো। এই যে দেখো 4/0 বা যে কোনো সংখ্যা উপরে আর নিচে জিরো, জিরো দিয়ে যদি ভাগ করো তাহলে সেটা কি হবে জানো? ম্যাথ এরর অসং আসবে। এরর আসে তোমাদের ক্যালকুলেটরে। তাহলে এটা হয় অসংজ্ঞায়িত, এটাকে সংজ্ঞায়িত করা যায় না। কেন জানো? আমরা জানি এই 1/0 ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ, তাহলে 1/ইনফিনিটিভ ইকুয়াল টু 0। দেখছো? স্যার এই জন্য, ক্যামেরাটা একটু ঘোরান। আচ্ছা আমার বোর্ডে আসতেছে, দেখো। আচ্ছা দেখো হচ্ছে, ওই যে তোমাদের বললো এইটাকে ই করে নাও, লম্ব না করে হরিজেন্টাল ভাবে নিয়ে নাও। আচ্ছা তাহলে আমরা আসতেছি, দেখো নিচে নিচে কোনো জিরো হইতে পারবে না, এটাই শর্ত। এই শর্তটা না দিলে কিন্তু এই মূলদ সংখ্যা হবে না। নাও এবার আসবো আমরা অমূলদ সংখ্যা। এটা হচ্ছে ইরেশনাল নাম্বার, এটাকে আমরা ক্যাপিটাল আই দিয়েও প্রকাশ করতে পারি অথবা এই কিউব প্রাইম দিয়েও প্রকাশ করে। অনেক সময় এই দুইটা সিম্বলই ব্যবহার করা হয়। আই দিয়েও প্রকাশ করা হয়, কিউ প্রাইম দিয়েও প্রকাশ করি, কিউ ড্যাশও বলে কিউ প্রাইমও বলে।
এখানে কি কি আছে সংখ্যাগুলা দেখো, জাস্ট এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। সাথে শর্তটা কি হবে? শর্তটা হবে কিউ ইকুয়াল নট 0, এই শর্তটাও থাকতে হবে। এরকম কি কি সংখ্যা আছে যেগুলাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না? বলতে পারবা? দেখো, √2, √2, √3, √5, রুট, আর কি বলো, দুই একটা বলো। আর অমূলদ সংখ্যাকে কি আই দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, আই অথবা কিউ প্রাইম। এক এক বইটাতে, আমরা বড় ক্লাসের বইগুলাতে দেখবা তোমরা হয়তো পর উঠলে, এখানে কিউ প্রাইমও লেখে, আবার ছোট ক্লাসের বইতে আইও লেখে, মানে দুইটাই চলবে, কোনো সমস্যা নাই, দুইটাই লেখা যাবে, এটা স্যাররা বুঝে নিবে, তোমরা লিখলে সমস্যা হবে না। দেখো, এরকম যত রুট আছে তাই বলে সব রুট না, এটা হবে অম্লদ সংখ্যা? না স্যার, হ্যাঁ, কারণ এটা রুট করলে কত হয়? 3। 3 হয়ে যায়, তখন মূলদ হয়ে যায়, তাহলে এটা অমূলদ সংখ্যা, এটা হবে না। তা এই সিম্বলটা চিনো? এটা স্যার পাই। পাই। হ্যাঁ, আর এটা ছোট হাতের ই, এটা তোমরা ক্যালকুলেটরে দেখবা, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল সূচক। এটা তোমরা ক্যালকুলেটরে এটা পাবা, ক্যালকুলেটরে দেখবা আমাদের দুই ধরনের লগ আছে, একটা হলো লগ, আরেকটা হচ্ছে লন। এই লগ যেটা ই বেস, এই ই বেসটাকেই লন হয়ে যায়, এটা আমরা পরবর্তী চতুর্থ অধ্যায়ে আলোচনা করব, এটা নিয়ে আমি ডিটেলস যাচ্ছি না, শুধু এটা আপাতত জেনে রাখো, এটা হলো এক্সপোনেনশিয়াল। এরকম আরো অনেক সংখ্যা আছে যেগুলোকে অমূলদ সংখ্যা। তারপরে এরকম দেখো, দেখো তো, এই যে একটা, এটাকে কি সংখ্যা বলে? এটার একটা নাম আছে, আমরা এটা নিয়েও আলোচনা করব, দশমিক ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করব। ডেসিমাল এটা হলো ফাংশন। হ্যাঁ, এটা হলো অসীম সংখ্যা, বুঝছো? আমরা ডেসিমাল ভগ্নাংশ যেগুলো আছে না, ওই ডেসিমাল ফ্র্যাকশনের মধ্যে আবার 3টা ভাগ আছে, আমি এরপরে যাচ্ছি, আপাতত একটু লিখে রাখো উদাহরণগুলো যাতে বুঝতে আর পারবা। এর মান কি? ছোট বাচ্চা মতো করছে পিন দিয়ে রাখি এটাকে। নাও, এগুলোকে কেন ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না এটা জানো? যেমন দেখো, আমরা যখন ক্যালকুলেটরে এই √2টা দিব, বা √3 বা √5 যখন ক্যালকুলেটরে ইনপুট করব, তখন কি হয়, একটা রেজাল্ট আসবে। ক্যালকুলেটরে আমাদের হাইস্ট 10 ডিজিট 11 ডিজিট দিতে পারে, এর বেশি আর দেয় না। আর কম্পিউটারে বা বিভিন্ন ক্যালকুলেটরে যদি ব্যবহার করো, তখন পুরো স্ক্রিন ভরে যাবে, কারণ এগুলো সবই সসীম না, এগুলো অসীম সংখ্যা। কারণ আমি তো, যেমন দেখো, এই দশমিকটাকে যদি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করি, এই দশমিকের জন্য 1, তারপরে 4টা ঘর আছে, কিন্তু এই যে ডট ডট দেওয়া, এটা তো অসংখ্য সংখ্যা, আমরা তো জানি না কয়টা দিব, এই জন্য এটা সম্ভব না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব না। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এটা মুছে ফেললাম। আমি একটু দশমিক ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করবো, দশমিক সংখ্যাগুলোর মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো দেখাবো একটু। এই পুরো চ্যাপ্টারটাই হচ্ছে বাস্তব সংখ্যা, মানে বিভিন্ন সংখ্যা নিয়ে। এখান থেকে অবজেক্টিভ বেশি হয়। দেখো, সংখ্যায় লিখি, সমস্যা নেই। দেখো, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করার কারণে এগুলোকে দশমিক ভগ্নাংশ বলা হয়।
এই তো গুড। আচ্ছা দেখো, সসীম দশমিক সংখ্যার একটা উদাহরণ বলো তো দেখি। So 4/3. আচ্ছা 4/3 এটা যদি ভাগ করি কত হবে? ক্যালকুলেটরে দেখো তো, বলো তো। আছে তোমাদের আশেপাশে সাথে ক্যালকুলেটর? 4/3 কত আসে? So 1.333. এই যে দেখো, তাহলে এটা কি সসীম ভগ্নাংশ হইলো? তুমি যে উদাহরণটা বললাম, 44333 ডট ডট চলে গেছে না, 1.333 এইভাবে অনেক ক্যালকুলেটরের পুরো ওইখানে 11 ডিজিটটাই আসছে। এটা আমার সসীম হবে না। সসীমটা কি? একটা নির্দিষ্ট জায়গায় যায় ফিক্সড হয়ে যাবে। যেমন দেখো 2.567, আমি আর লিখি নাই। সসীম সংখ্যা বুঝছি না। আচ্ছা আমি লিখতেছি, দাঁড়া কয়েকটা উদাহরণ দিই। 27869 0.123। দেখো তো এরপরে কি আরো কোনো সংখ্যা আছে? দশমিকের 3 ঘরের পরে, এখানে দশমিকের 4 ঘরের পরে আরো সংখ্যা আছে? না স্যার। এখানে আছে? নাই। যখন এই দশমিক সংখ্যাগুলো যখন একটা নির্দিষ্ট জায়গা ডিজিটের পরে যায় শেষ হয়ে যায়, বা 3 ঘর বা 4 ঘর বা 5 ঘর একটা শেষ হয়ে যায়, সেই সংখ্যাগুলো আমরা বলি সসীম সংখ্যা। ঠিক আছে? দেখো So এরপর 5/2 হয় না? এগুলো ভগ্নাংশ, এটা দেখতে হবে ক্যালকুলেটরে আনে। আমি আগে দশমিক সংখ্যাগুলোই করি, ভগ্নাংশ নিয়ে একটু পরে আলোচনা করি। স্যার দশমিকের পরে তিন ঘর বা 4 ঘর পরে যে শেষ হয়ে যায় সেটা কি সসীম সংখ্যা? জি, এটা 10 ঘর পরে যাও শেষ হইতে পারে। মানে এমন সংখ্যা যেগুলা তুমি একটা নির্দিষ্ট বলতে পারো এই জায়গায় যায় শেষ হয়েছে, লিমিটেড একটা নির্দিষ্ট ঘরে যায় শেষ হয়েছে, সেটা 10 ঘর হোক 20 ঘর হোক হইতে পারে, শেষ আছে, যার একটা শেষ সীমানা আছে। বলতে পারো এই যে দশমিকের পরে 12 ঘর, একটা 12 ডিজিটের একটা সংখ্যা আছে, কিন্তু তুমি তো এমন কিছু সংখ্যা আছে যেগুলো তুমি বলতে পারতেছো না যে কয়টা আছে। যেমন এই একটা সংখ্যা দেখো, আবৃত্তি, আমি 3টা লিখি, তারপরে তোমাদেরকে আবার কম্পেয়ার করে দিব দশমিকের মধ্যে পার্থক্য গুলা, একটু দেখে নাও। এই আবৃত্ত কোনটা? এই যে একটু আগে তুমি একটা উদাহরণ বলছিলা, 4/3, এটার রেজাল্ট কি আসছিল? এরকম না? 1.33, জি স্যার। ওটা কি শেষ ছিল? না স্যার, অসীম। এই তো, এই যে দেখো এটা শেষ ছিল না। এই সংখ্যাটাকে আমরা কি করে দেখো, একটু কনভার্ট করার পরে এই যে উপরে একটা চিহ্ন দেখছো একটা, জি স্যার। হ্যাঁ এটাকে কি বলে? এটাকে বলা হয়, হ্যাঁ আমরা বলি পৌনঃপুনিক সংখ্যা, মানে বারবার পুনর্বার। পৌনঃপুনিক মানে কি? পুনর্বার। আমরা বলি রিপিট হচ্ছে, একই সংখ্যা বারবার রিপিট হয়। ঠিক এরকম আবৃত্ত দশমিক, এই সংখ্যাগুলোকে বলা হয় আবৃত্ত দশমিক সংখ্যা, মানে যে সংখ্যাটা বারবার রিপিট হয়। এরকম হইতে পারে, যেমন 2.2323, দেখো বারবার। তাহলে এখানে এটার পরিবর্তে আমি শর্টকাট সংক্ষেপে কি লিখতে পারি? 2.23 এবং 2 এবং 3 এর উপরে পৌনঃপুনিক, কারণ 2-3টা বারবার রিপিট হচ্ছে। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি আবৃত্ত দশমিক। আরেকটা দেখো 13, যেটা পরবর্তী, নিচে কি দেখা যাচ্ছে তো না? লিখলে দেখতে পারবা নিচে, নাকি উপরে লিখবো? দেখো এখানে একটা সংখ্যা লিখছি, এই সংখ্যাগুলো দেখো লিমিট আছে এখানে, তুমি বলতে পারো লাস্ট ডিজিটটা কত? বলতে পারবা? এখানে লাস্ট ডিজিটটা আমরা বলতে পারতেছি না, কারণ দেখো এখানে ডট, এই যে ডট ডট দিয়ে একদম অসীম পর্যন্ত চলে গেছে। এই সংখ্যাগুলোকে হলো অসীম দশমিক সংখ্যা বলা হয়। যে সংখ্যাগুলোকে তুমি একদম শেষ সীমানাতে কত সেটা তুমি বলতে পারতেছো না, যে সংজ্ঞায়িত করা যাবে না, নির্দিষ্ট করা যাচ্ছে না, সেই সংখ্যাগুলোই আমরা বলতেছি অসীম দশমিক সংখ্যা।
এখন দেখো আমরা যে সংখ্যাগুলো পড়লাম এটা বুঝে ফেললাম, ঠিক আছে? জি স্যার। এবার দেখো যে চ্যাপ্টারটার যেটা নাম অধ্যায়, এই সংখ্যাটা নিয়ে এখন আলোচনা হয় নাই। এটা হচ্ছে বাস্তব সংখ্যা। এটা হচ্ছে রিয়েল নাম্বার। এটা কেন সবার শেষে আসলো? কারণ এখন পর্যন্ত আমি যত সংখ্যা নিয়ে আলোচনা করলাম, যত ধরনের যত প্রকারের আলোচনা করছি, সব সংখ্যাগুলোকে যদি আমি একত্রে করি একদম এই আর, এটাকে রিয়েল নাম্বার, এই দেখো ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করে, পাশে কিন্তু একটা ডাবল দাগ দিছি, তোমরা দাগটা দিলেও পারো, এই যে এরকম আমি বড় করে দেখাচ্ছি, না দিলেও সমস্যা নাই, শুধু একটা দাগ দাও আর এটা রিয়েল নাম্বার। তাহলে এই রিয়েল নাম্বারের মধ্যে কি কি আছে? আমি এখন পর্যন্ত ইয়েস, আমি যত ধরনের সংখ্যা আমি এখন পর্যন্ত পাইলাম এইখানে সব রেশনাল, ইরেশনাল, মূলদ, অসীম, দশমিক, সবগুলাই এই বাস্তব সংখ্যা। মানে এক কথায় বলতে কি, আমরা জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত, তুমি এই যে 9 পর্যন্ত এখন পর্যন্ত এবং আরো দেখবা পরবর্তীতে যত সংখ্যা দেখবা সবই হচ্ছে এর অন্তর্ভুক্ত। এখন আরেকটা জিনিস, আমি একটা সেট তৈরি করব সাবসেট দিয়ে, এটা আমরা পরবর্তী চ্যাপ্টারেও আছে সেট। তার আগে আমি দেখাই অবজেক্টিভে আসে যেটা। দেখো এটা হলো সিকোয়েন্সটা, ন্যাচারাল নাম্বার। এটা দেখো, এই ন্যাচারাল নাম্বার যে যে পূর্ণ সংখ্যা জেড, জেড এর ভিতরে এন আছে না? আছে, কিন্তু খেয়াল করে দেখো এই জেড এর ভিতরে যে শুধু ধনাত্মক সংখ্যাগুলা, সেগুলোই তো ন্যাচারাল নাম্বার। তারপরে এই যে মূলদ সংখ্যা, এটা কিন্তু এটা সব ধরনের ভগ্নাংশ সংখ্যা যেগুলা আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, সব কিন্তু এর ভিতরে আছে। তাহলে এগুলো হচ্ছে একটা আরেকটার উপসেট। এই চিহ্নটার নাম জানো? এটা তো জানো তোমরা, এইটা ছিল সাবসেট, তাই না? N subset of Z, Z subset of Q, কিউ, কিউ সাবসেট অফ কিউ Q ড্যাশ, prime কিউ এবং প্রাইম, Q subset of R. আর, হ্যাঁ, এটা সাবসেট, বাংলায় লিখতে পারো উপসেট। এটা লিখে রাখো এবং খুবই ইম্পর্টেন্ট কাজে দিবে। কারণ কি জানো, দেখো আমাদের অবজেক্টিভে আসে কিভাবে আসে, আমি তোমাকে অপশন দিয়ে দিলাম এরকম করে। এই যে মনে করো 3টা অপশন দিলাম, বলো তো কোনটা কারেক্ট? হুম, 1 2 So 3 দুই এর ভিতরে, নাম্বারটা N subset এবার R. হ্যাঁ বুঝতে পারছো? এইভাবে মনে করো আরো অনেক ভাবে দিতে পারে, এদিকে আগে পিছে করে দিতে পারে, হয়তো একটা কারেক্ট থাকবে, এরকম অপশন থাকতে পারে, যে কোনো 2টা কারেকশন হইতে পারে, ঠিক এরকম ভাবে অবজেক্টিভ থাকতে পারে। সিকোয়েন্সটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই জন্য এইটা মনে রাখলেই আমরা পুরোটাই মনে রাখতে পারবো, যে কোনো অবজেক্টিভ আসলে এটা আমরা অ্যান্সার করতে পারবো। লিখে ফেলো। মুছে ফেলবো? জি স্যার। আচ্ছা, আমরা এবার একটু মূল বইয়ে আসি, দেখি মূল বই থেকে কিছু। এখানে আবৃত দশমিকের আমি কিছু ব্যবহার দেখাবো। আবৃত দশমিক তো দেখছো, এটার অঙ্কগুলো আসে। ও, আরেকটা সংখ্যা বাকি রয়ে গেছে, মৌলিক সংখ্যা। এই সংখ্যাটা একটু আলোচনা করি। মৌলিক সংখ্যা জানো? এই নামটা শুনছো না? জি স্যার। বলো তো দেখি একটা উদাহরণ বা সংজ্ঞা,
নিজের মতো করে বানায় বলবা, বইয়ের ভাষা বলতে হবে এমন কোনো কথা নাই। বলো 2 বলো। আচ্ছা 2। আর কেউ বলো। 3 হুম? 3। 5 অন্য আরেকজন বলো। তোমরা দুইজনই তো বেশি বলতেছো, আর কেউ নাই? আরেকজন। 7 7। আচ্ছা এখন আমাকে কারণ বলো, কেন এগুলা মৌলিক সংখ্যা? উৎপাদকে কারণ বিশ্লেষণ। স্যার ওইগুলোকে ভাঙলে এক বা ওই সংখ্যাই ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না। এই তো গুড, এই তো সুন্দর। সবাই কি শুনছো ওর কথাটা? জি স্যার। জি আচ্ছা, স্যার। ও বলছে হ্যাঁ এখানে হচ্ছে যে সংখ্যাকে আমরা যদি মনে করো এক ছাড়া, এক দিয়ে তো সব সংখ্যাকেই ভাগ যায়, এক ছাড়া শুধু এই যে যে সংখ্যাগুলো লিখছি আরো অনেক সংখ্যা আছে, এই সংখ্যাকে মানে শুধু ওই নিজে নিজেকে ভাগ করতে পারবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, ওই সংখ্যাগুলোকে আমরা বলতেছি মৌলিক সংখ্যা। যেমন এই যে তুমি যেটা বলছো 2, 2 2 দিয়েই ভাগ করা যাবে, আর কোনো সংখ্যা ভাগ যাবে না। 3, 3 দিয়েই শুধু ভাগ যাবে। 5 7, হ্যাঁ এভাবে 9 কিন্তু হবে না। তারপরে 11 13 11 17, হ্যাঁ এভাবে এই সংখ্যাগুলো দেখো। একটা এখানে একটা তোমাদের বই একটা অবজেক্টিভ আছে, যেমন 3 নম্বর একটা অবজেক্টিভ দেখো, 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? পারবো না আমরা? বলে ফেলা তো দেখি চট করে। 4টি। হ্যাঁ এই যে এখানেই তো আছে। এই তো গুড। 2 3, এই যে 5 আর হচ্ছে 7, তার মানে 5টি। এখন যদি আমরা এই অপশনটা আরেকটু বাড়িয়ে দেই, 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 8টি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গুড। 8টি চেক করে দেখছো? জি স্যার। আচ্ছা তোমাদের আগে আমি ভগ্নাংশটা দেখাচ্ছি। একটু প্রতিজ্ঞাটা করলে ভালো হতো। কোনটা? ওই যে √3 একটি অমূলদ সংখ্যা, জি স্যার, প্রমাণটা। রুট এবং 3। জি স্যার। আচ্ছা আচ্ছা গুড। তাহলে এটাই প্রমাণ করে দেখা দিচ্ছি। দাঁড়াও, আমাদের বইয়ের উদাহরণে হয় একটা দেয়া আছে √2 একটি অমূলদ সংখ্যা, তাই না? আমরা এটা করব না, আমরা অন্য আরেকটা করব নিজের মতো করে। আমরা একটা √7 করি, বা কোশ্চেনটা লিখে ফেলো। √7। আচ্ছা প্রমাণ করো যে, শোনো বইয়ে যেটা আছে সেটা হয়তো নাও আসতে পারে। আমাদের সৃজনশীলের যে মেন যে সংজ্ঞাটা, সৃজনশীলটা কি জানো? বইয়ে যে অঙ্কগুলো আছে ঠিক অনুরূপ অঙ্ক আসবে, কিন্তু বইয়ের অঙ্ক তোমাকে কখনোই হুবহু দিবে না সৃজনশীলে। এটা হলো সৃজনশীলের মেন প্রথম শর্ত। আর যে অঙ্কটা আমাদেরকে যখন ট্রেনিং দেওয়া হয়েছে সৃজনশীলের, তখন এই ট্রেনিং এর প্রথম কি বলতে জানো? সৃজনশীল যে সৃজনশীলটা আজকে এখন তৈরি হইলো, ওই তৈরি হওয়া মাত্রই ওই সৃজনশীলের মৃত্যু তখনই। কেন বলতো? কি বল, কথাটা বুঝতে পারছো আমার কথা? বুঝে নাই না? মানে আমি যখন একটা নতুন একটা সৃজনশীল যখন তৈরি করলাম, বা মনে করো 2019 সালে যে সৃজনশীলটা আসছে, যে বোর্ড থেকে যে এসএসসি পরীক্ষায় আসলো, এই 2019 ঢাকা বোর্ডের যে সৃজনশীলটা, এটা কখনোই আর আসবে না। কারণ ওটা তৈরি হওয়া মাত্রই তার মৃত্যু হয়ে গেছে। ওই সৃজনশীলটা আর কখনো রিপিট হবে না। কিন্তু ওই সৃজনশীলের অনুরূপ কোন সৃজনশীল বা সংখ্যা দিয়ে চেঞ্জ করে আসতে পারে, কিন্তু ওই হুবহু ওই সংখ্যাটা, ওই অঙ্কটা আর রিপিট হবে না। ওই সৃজনশীলের আলোকে আরেকটা আসবে। ইয়েস, এটা মাথায় রাখবা। আচ্ছা প্রমাণ করো যে √7 একটি লিখে পেলাম। আমরা এটার অ্যান্সার তৈরি করি। মনে করি √7 একটি পূর্ণ সংখ্যা। আগে সবাই কোশ্চেনটা লেখো, তারপর আমি স্টার্ট করব। আচ্ছা আমরা তো এই মূলদ অমূলদ সম্পর্কে একটু মোটামুটি জ্ঞান আমাদের হয়েছে এখন, না?
জি আমরা স্যার। যদি প্রথমে আমরা ধরে নিলাম এটা একটা মূলদ সংখ্যা না, মানে অমূলদ না। তাহলে অমূলদ যদি না হয় তাহলে মূলদ। আমি টোটাল সারসংক্ষেপ আমি তোমাকে বলি। আমরা প্রথমে এটাকে কি করব, অমূলদ মূলদ, আমাকে অমূলদ প্রমাণ করতে হবে। আমি ধরে নিলাম এটা মূলদ না, অমূলদ না, মূলদ। এই মূলদ প্রমাণ করতে যায় আমি যায় দেখবো মূলদ প্রমাণ হচ্ছে না, তার মানে এটা ভুল। যখন মূলদ ভুল হইলো তাহলে থাকলো কি, অমূলদ। বুঝো নাই? আমি যখন মূলদ সংখ্যা ধরে এটা প্রমাণটা যে দেখলাম এটা ভুল, সে মূলদ না, তাহলে কি, তাহলে সে কি, অমূলদ। অমূলদ। একটা না হলে আরেকটা হবে। আরেকটা হবে, এইভাবেই। তাহলে মনে করি, লিখে পেলাম। এখানে দেখো, এটাকে দেখো, আমরা মূলদ সংখ্যা তুমি তো বলছো, তাহলে এখানে রুট এটাকে আমি 7 ইকুয়াল টু পি বাই কিউ। হ্যাঁ পি বাই কিউ ধরতে পারো, এ বাই বি ধরতে পারো, কোনো সমস্যা নাই, যেটা ধরতে মন চায় এটাকে। কারণ আমরা জানি মূলদ মানেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তার মানে √7 তুমি মূলদ বলছো, তাহলে তুমি অবশ্যই ভগ্নাংশে প্রকাশ করবা। এবার আমি কি করলাম, বর্গ করলাম। স্কয়ার করব। হ্যাঁ, তাহলে স্কোয়ারটা রুট উঠে যাবে। হ্যাঁ, উঠে যাবে। এখন এইখান থেকে এ স্কোয়ার বাই বি, একটা বি আমি 7 কে ধার দিয়ে দিলাম। এই নিচের থেকে যে বি স্কোয়ার, এখানে দুইটা বি ছিল না, জি একটা স্যার। বি 7 কে দিয়ে দিলাম। বা তুমি এটাও বলতে পারো উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে, এই সাইড নোট গুলা। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন দেখো, এই যে বি এর যে কোনো মানের জন্য আমি যদি যে কোনো এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পাশে লিখে দাও। জি স্যার, 7 বি একটি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আচ্ছা। এখানে বি এর, সরি পি কিউ লিখছি না, এ বি, এখানে বি এর যে কোনো যদি মান বসাই তাহলে 7টা পূর্ণ সংখ্যা আসবে। ঠিক ওই সংখ্যাটা যদি আমি এখানে বসাই, দেখা ভাতের বামে এই বি স্কোয়ার বাই এর জায়গায় বসানোর পরে ভগ্নাংশ থাকবে, ওটাকে যদি আমি ক্যালকুলেটরে দেখো যে কোনো একটা কোথাও কোনো একটা সংখ্যা যায় ভগ্নাংশে, ওটা দশমিক হয়ে যাবে, দশমিক হয়ে যাবে, তখন ওটা পূর্ণ সংখ্যা হবে। স্যার এখানে এ আর বি ধরছি কেন? এটা তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, পি কিউ ধরতে পারো, এ বি। বইয়ে তো পি কিউ দিয়ে দেয়া আছে, আমি এ বাই বি ধরছি। তুমি এম বাই এন ধরো, এস বাই আর ধরো, তুমি যে কোনো দুইটা আলফাবেট নিয়ে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করে দাও। আমি তোমাদেরকে চাচ্ছি না তুমি বইয়েরটা হুবহু কপি করো। স্যার আমার তারপরে কথা, বর্গ করছেন কেন? হ্যাঁ হ্যাঁ, বর্গ করছি। আমি আমি এটা দেখাইতে চাচ্ছি এটা মূলদ কিনা, আমাকে পূর্ণ সংখ্যা লাগবে। রুট থাকলে তো অমূলদ, এটা তো আমরা সবাই জানি। এটাকে আমি মূলদ সংখ্যা বানাইলাম, এই যে রুট স্কোয়ার করে দেখো মূলদ সংখ্যা হয়ে গেছে 7। কিন্তু এখন এই যে বি পাশে, বি একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা বলছি, তুমি বি এর মান তুমি 2 ধরো, 3 ধরো, 4 ধরো, বসাও 7 এর সাথে গুণ করো, তাহলে কি একটা পূর্ণ সংখ্যা পাবা না? পাবা কি না? জি স্যার। আচ্ছা, তাহলে ঠিক এইভাবে এই যে বি স্কোয়ার এই পাশের যে সংখ্যাটা, ধরো এই পাশে তুমি 7 ধরছো আর বি এর মান ধরছো 2, তাহলে এখানে পাইলা 4, 7 স্কোয়ার কত হইলো 49/4। এটা কি পূর্ণ সংখ্যা? দশমিক হবে। জি স্যার। এই তো, এই যে দেখো, আমি ধরলাম পূর্ণ সংখ্যা, এই পাশে আসলো দশমিক, এই পাশে আসলো পূর্ণ সংখ্যা। তাহলে এই যে তারা দুইজন কি করে সমান হয়? সমান হয়, একটা দশমিক আর একটা পূর্ণ, দুইজন কি সমান? না। বলো, তাহলে সমান না। এই যে আমি তো একটা এদের, এই যে আমি যে বলছিলাম মূলত এদের একটা ফল্ট বাড়ি করে ফেললাম, ওরা দুইজন সমান না। তাহলে আমি এই ডায়লগটা এখন দিয়ে দিব, লিখে ফেলবো, লিখে ফেলো, লেখো।
আমি একটু এই কথাগুলো মুখে বলি, আচ্ছা লিখে দিচ্ছি। দেখো, কিন্তু লিখছো? জি স্যার। বি ইজ গ্রেটার দেন 1। বি গ্রেটার দেন 1, এটুকু লেখো, আমি মুছে ফেলবো, আবার উপর থেকে লিখবো। তাহলে যেহেতু একটা পূর্ণ আরেকটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে এরা সমান হতে পারে না। একটু আগে আমরা বুঝাইলাম সমান হতে পারবে না। অর্থাৎ স্যার বি গ্রেটার দেন 1 মানে কি স্যার? বি এর মান 1 থেকে, দেখো বি এর মান যদি 1 থেকে বড় না হয়, সেটা কি আর ভগ্নাংশ থাকবে? ধরলাম বি এর মান 1, দেখো তো কত হবে? 7 হয়ে যাবে না? সেটা কি আর ভগ্নাংশ থাকলো? না স্যার। তখন থাকবে না, তখন ওই ভগ্নাংশ আকারে মূলদ আকারে প্রকাশ করা যাবে না। এই জন্য 1 থেকে বড় হইতে হবে। আচ্ছা, অর্থাৎ আমি একটু নিচে লিখি, তোমরা পাশে লিখো, হ্যাঁ, জায়গা থাকলে, আর না হলে একদম শুরু থেকে। দেখো, যেহেতু তারা সমান না, একদম শুরু থেকে যে প্রথমে লিখছিলাম তারা দুজন সমান, একজন আরেকজনের প্রকাশ করা যায়, কিন্তু তা দেখা গেল তারা দুজন সমান হয় না। যেহেতু সমান হয় না, তাহলে তারা তো একজন আরেকজনের প্রকাশ করা সম্ভব না। তাহলে এই √7 কে a বাই b আকারে প্রকাশ করা যাবে না। এই সংজ্ঞাটা কোথায় ছিল? এই সংজ্ঞাটা আমরা একটু আগে পড়ে আসছি না? জি স্যার। যেটা ভালো করে বলো, প্রকাশ করা যাবে না, যেটা অমূলদ হবে। অমূলদ হবে। গুড। এই সংজ্ঞাগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ আমি √7 কে a বাই b আকারে লিখতে পারবো না। তাহলে আমি কি লিখতে পারবো? √7, তাহলে যেহেতু ভগ্নাংশ আকারে পারবো না, তাহলে সে কি হবে? তাহলে √7 একটি অমূলদ সংখ্যা। এটা তো সংখ্যা দিয়েও প্রমাণ করা যায়। হ্যাঁ, আমি তোমাকে ওইটা দিয়ে আমি ওই প্রমাণটাও দেখাই। প্রমাণ করা যায় মানে কি, ওই অংশটাও তোমরা দিয়ে দিতে পারো প্রথমে। এটা আমি একবার দিয়ে দিতেছি। হ্যাঁ,
তো ফার্স্টে পূর্ণ সংখ্যা দিয়ে এরপর মূলত সংখ্যা দিয়ে। তাও দিতে পারবা। যেমন এই অংশটা দেখো, আমি এটা অতিরিক্ত তোমাদের অ্যাড করে দিচ্ছি। √7 ক্যালকুলেটরে যত কত আসে? So 2.6457. 2.6। এই সংখ্যাটা হচ্ছে কি দেখো, 2.6 তাহলে এই সংখ্যাটা 2.6, এই সংখ্যাটা দেখো, আমি এটাকে আমি যদি এভাবে লিখতে পারি না, √7 দেখা যায়। জি স্যার। √7টা হচ্ছে 3 থেকে বড়, 4 থেকে ছোট। এখন তুমি বলো 2 এবং 3 এর ভিতরে মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা আছে? না স্যার। এই যে দেখো, এই যে পূর্ণ সংখ্যা। স্যার আবার বলবেন? হ্যাঁ, আরেকবার বলছি, দেখো এখানে আছে 3 এবং 4। দেখো 1 2 3 4 5, এই 3 এবং 3-এর পরে কিন্তু 4। এই 3 আর 4-এর মাঝখানে কোনো সংখ্যা আছে পূর্ণ সংখ্যা? নাই। তাহলে যেহেতু এই যে তাহলে 3-এর মধ্যে দেখো √7টা হচ্ছে 2 এবং 3-এর মধ্যে নাই, তার মানে পূর্ণ সংখ্যা না। তাহলে তুমি এটা বলতে পারো, এটা কি বলা যাবে এই মূলত মূলদ সংখ্যা বলা যাবে? যাবে না। তাহলে এটা অমূলদ সংখ্যা। এই অংশটা অপশনাল, এই অংশটা না দিলেও হয়। এই অংশটা আগে আমরা বিভিন্ন রাইটার বইতে দেওয়া ছিল, এখন আর লেখা হয় না, এখন এই স্যার অংশটা দুইটা দিতে। না করলে হবে? হ্যাঁ হবে, হবে না কেন? তুমি একটা প্রমাণের ভিতরে কি 2টা পার্টে দিতে চাচ্ছ? জি স্যার। অবশ্যই দিতে পারো, কিন্তু আবার টাইমের ব্যাপারটা খেয়াল রাখবো মাথায়, সময়টা হবে কিনা। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে ছোট্ট কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলা এটা লিখে ফেলো। কমপ্লিট তো না সবার? জি স্যার। আচ্ছা জি স্যার। শোনো, যতগুলো সংজ্ঞা সংজ্ঞা দিলাম আমি কিন্তু এগুলা নেক্সট ক্লাসে ধরবো। স্যার আবার কবে হবে? আচ্ছা আমি লিখে দিচ্ছি। ও ক্লাসের কথা বলতেছো? নেক্সট ক্লাস, জি স্যার। নেক্সট ক্লাসটা স্যার নেক্সট ওই ক্লাস কি হবে? তোমাদেরকে স্যার জানাই দিবে। আচ্ছা স্যার। এই গ্রুপ থেকে মেসেজ দিবে, ঠিক আছে? মেসেজ যাবে। জি স্যার। আমরা যে সংজ্ঞাগুলো পড়লাম, হ্যাঁ, যতগুলো সংজ্ঞা পড়ছি এইগুলো পড়বা। আর আমি তো √7 করলাম, তোমরা একটা প্রমাণ করবা, হ্যাঁ? এই কোশ্চেনটা লিখে রাখো। স্যার √5 করব। আচ্ছা গুড, দিয়ে দিচ্ছি। প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। আরেকটা কোশ্চেন দিই। স্যার দেখা যাচ্ছে না কিছু। আচ্ছা 20 থেকে আমি মুখে ও টাইম মানে শেষ হয়ে গেছে। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা জি স্যার।
20 থেকে 40 সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করো। নাও আপাতত এই পর্যন্ত দিলাম, আজকে প্রথম দিন, বেশি দিচ্ছি না। তোমরা এখানে কি সবাই কি সায়েন্সের না কমার্সের আছো? স্যার সায়েন্সে। কমার্সের কেউ আছো? তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করি না? জি স্যার। জি, থ্যাংক ইউ স্যার। একটু লাইভ থেকে মাঝখানে কথা বলছিলাম। হ্যাঁ বলেন। আচ্ছা, কালকে তোমাদের হায়ার ম্যাথ আছে। সো হায়ার ম্যাথ ক্লাসটা কালকে স্যার 6টার দিকে নেবেন। তবে এই কালকের আজকের ক্লাসটা আমরা আনইউজুয়াল টাইমে নিচ্ছি। তোমরা নেক্সট উইক থেকে যে স্কেডিউলটা ফলো করবে সেটাতে তোমরা টাইমটা পাবে। তো আমরা একটু গ্যাপ দিব, নেক্সট উইকে স্যার একটু বিজি থাকবেন। তো তারপর উইক থেকে আমরা এটা কন্টিনিউ ওই শিডিউলটা ফলো করব। কালকে তোমরা হায়ার ম্যাথ ক্লাসটা হবে। এই জন্য স্যার আমাদের জিজ্ঞেস করছিলেন তোমরা কি সবাই এখানে সায়েন্সের নাকি কেউ কমার্সের আছো? হ্যাঁ হ্যাঁ। কেউ কি কমার্সের আছো এখানে? আচ্ছা, নেই। তো তোমরা কালকে অবশ্যই 6টার দিকে অবশ্যই এসএমএস পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর রুটিন অবশ্যই পাবে। আর যারা ওই ফর্মটা ফিল আপ করনি, স্যার কোন চ্যাপ্টারের উপরে? স্যার যদি আমি প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করব, যেহেতু আমি একদম শুরুতে শুরু করছি, তো হায়ার ম্যাথটা আমি ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করব। ঠিক আছে, প্রথমে হায়ার ম্যাথ নিয়ে একটু আলোচনা করব। সন্ধ্যা 6টায়। হ্যাঁ 6টায় তোমাদের মেসেজ দিয়ে দিবে, সাব দিয়ে। হ্যাঁ, মেসেজ পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সবাই ভালো থাকো। খোদা হাফেজ। তোমাদের বোধহয় একটা ক্লাস আছে তাই তো? যারা আছো এখানে তোমাদের বায়োলজি ক্লাস আছে এখন, তাই না? হ্যাঁ, তা 8:30টায়। জি স্যার। তো 8:30টার বায়োলজি কোডে তোমরা জয়েন করে ফেলো, ঠিক আছে? ম্যাম একটু পরে চলে আসবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ভালো থাকো। আসসালামু আলাইকুম।